সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ ও আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, প্রথমে আমার আদাব ও শুভেচ্ছা রইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা বই নিয়ে বসে পড়ো। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পাঠে ফিরে যাই। চলো, আজকে আমাদের পাঠ হচ্ছে উপসর্গ, অর্থাৎ আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উপসর্গ নিয়ে কথা বলব। উপসর্গ ইংরেজি প্রিফিক্স শব্দের পারিভাষিক হচ্ছে উপসর্গ। উপসর্গ বাংলায় যদি আমি বলি যে উপসর্গ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে সকল অব্যয় সূচক শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, অর্থাৎ যে সকল শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, অন্য শব্দের পূর্বে বসে ওই সকল শব্দে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাদেরকে আমরা উপসর্গ বলতে পারি। তাহলে আমরা দেখি বাংলা উপসর্গ হচ্ছে যেমন আ, প্র, এভাবে আমরা যদি বলি উপ, বি, এগুলো হচ্ছে উপসর্গ। এই সকল উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যদি আমি হার একটি শব্দ, এই হার শব্দটির পূর্বে যদি আমি এই সকল শব্দ জুড়ে দিই, তাহলে সেগুলো হয়ে যায় নতুন একটা শব্দ। যেমন হার শব্দের পূর্বে যদি আমি উপ দেই, তাহলে সেটা হয়ে যাবে কি উপহার। কি হয়ে যাবে? উপহার। আবার হার শব্দটির পূর্বে যদি আমি দিই আ উপসর্গ, তাহলে এটা হয়ে যায় কি আহার। আবার হার শব্দের পূর্বে যদি আমি বি দিই, তাহলে এটা হয়ে যায় কি বিহার। এভাবে যদি আমি এটার পূর্বে প্র দেই, তাহলে এটা হয়ে যায় কি নতুন একটা শব্দ আমরা পাই কি প্রহার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে হার একটি শব্দ, এই শব্দটির পূর্বে উপ যুক্ত হয়ে হয়েছে কি উপহার। এরপরে হার এই শব্দের পূর্বে আ যুক্ত হয়ে হয়েছে আহার। এর পূর্বে বি উপসর্গ যুক্ত হয়েছে বিহার। এভাবে এই হার শব্দটির পূর্বে প্র যুক্ত হয়েছে প্রহার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বভাবতই বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থবোধকতা আছে, অর্থাৎ নতুন শব্দ গঠনে উপসর্গ সহায়তা করে। এ পর্যায়ে আমরা দেখব যে উপসর্গের প্রয়োজনীয়তাটা কি। উপসর্গের প্রয়োজনীয়তা। এক হচ্ছে নতুন শব্দ সৃষ্টি করে, নতুন শব্দ তৈরি করে। দুই হচ্ছে শব্দের সংকোচন করে, শব্দের সংকোচন করে। 3 নম্বর হচ্ছে আমরা বলতে পারি শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে।
শব্দের 4 নম্বরে আমরা বলতে পারি শব্দের অর্থের পরিবর্তন। অর্থগত শব্দের অর্থগত পরিবর্তন সাধন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে উপসর্গের প্রয়োজনীয়তা, যে উপসর্গ মূলত আমরা বলতে পারি যে নতুন শব্দ তৈরি করে, দ্বিতীয়ত হচ্ছে শব্দের সংযোজন করে, তৃতীয়ত হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, আর চতুর্থ কি যে শব্দের অর্থগত পরিবর্তন সাধন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব যে উপসর্গ কত প্রকার বা উপসর্গের প্রকারভেদ। উপসর্গকে আমরা প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। উপসর্গকে আমরা প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখে নিই শ্রেণী 3টি কি কি। এক হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। 2 হচ্ছে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। উপসর্গ। 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপসর্গ প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, দ্বিতীয় কি তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৃতীয় হচ্ছে বিদেশি উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে খাঁটি বাংলা উপসর্গ কি এবং কয়টি তা বলবো। তাহলে আমরা এখন দেখব খাঁটি বাংলা উপসর্গ কি এবং কয়টি। খাঁটি বাংলা উপসর্গ। আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 21টি খাঁটি বাংলা উপসর্গ কি কি তা আমরা দেখি। অজ, অগা, অনা, আর, আন, ইতি, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সু এবং হা। এই হচ্ছে 21টি খাঁটি বাংলা উপসর্গ। তাহলে আমরা আবার দেখি খাঁটি বাংলা উপসর্গ 21টি। ও, অজ, অগা, অনা, আ, আর, আম, আন, ইতি, উন, পদ, উ, নি, পাতি, বি, বর, রাম, সা, সু, হ, হা। এই হচ্ছে 21টি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ দিয়ে আমরা বিভিন্ন প্রকারের শব্দ তৈরি করতে পারি। এখানে
দেখো যে ও শব্দটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়ে কেজুর সাথে যুক্ত হয়ে হয়েছে ও কেজু। হয়েছে কি ও কেজু, এখানে ও উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ও উপসর্গ, এই ও উপসর্গটি ও কেজু অর্থাৎ নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। ও কেজু ও উপসর্গটি কি হয়েছে, কেজু শব্দের সাথে যুক্ত হয়ে ও কেজু হয়েছে এবং এটা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আমরা যদি অগা আরেকটি উদাহরণ দেখি। অগা রামের সাথে যুক্ত হয়ে হয়েছে কি অগারাম, অগারাম। তাহলে অগারাম এখানে কি বুকা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে তোমরা দেখো যে ও একটা উপসর্গ, এটা অকেজ হয়ে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। আবার অগা হয়েছে অগারাম, রাম শব্দের সঙ্গে যুক্ত হয়ে হয়েছে অগারাম, এটা বুকা অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অসংখ্য উদাহরণ দেখতে পাবে যেগুলো মানে উপসর্গ যুগে নতুন নতুন শব্দ গঠিত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এখন আমরা দেখব সংস্কৃত বা তৎসম উপসর্গ। এখন আমরা কি দেখব, তৎসম বা সংস্কৃত উপসর্গ। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। তাহলে আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ বৃষ্টি কি কি তা আমরা দেখে নিই। এক হচ্ছে যেমন পরা, অপসম, অপসম, এরপরে নি, অনু, অব, নীর, দূর, অদি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অবি, উপ এবং আ। এই হচ্ছে সংস্কৃত বৃষ্টি উপসর্গ। এখানে আমরা সংস্কৃত বৃষ্টি উপসর্গ কি কি তা আবার দেখি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অবি, উপ, আ। এই হচ্ছে বৃষ্টি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ যুগেও শব্দ গঠন করা যায়, নতুন নতুন শব্দ গঠন করা যায়। এখানে আমরা যদি বলি প্রভাব, উপসর্গটি ভাব এর সাথে যুক্ত হয়ে হয়েছে প্রভাব। অর্থাৎ এখানে প্রভাব শব্দটি কি প্রকৃষ্ট,
প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে প্র একটা উপসর্গ, এটা ভাব শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে প্রভাব। হ্যাঁ, এখানে প্র উপসর্গটি মানে প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা যদি বলি যে অপসারণ, উপসর্গটি সারণ শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে কি অপসারণ, অপসারণ অর্থাৎ এখানে কি অপসারণ, শব্দটি কি স্থানান্তর অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা কি দুটি উদাহরণ দেখতে পাচ্ছি যে প্র একটি উপসর্গ এবং অপ একটি উপসর্গ। প্রটি প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, আবার অপ এটা স্থানান্তর মানে অপসারণ মানে স্থানান্তর অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তদ্রুপ তোমরা বাংলা উপসর্গের মতো সংস্কৃত উপসর্গেরও প্রচুর উদাহরণ দেখতে পাবে তোমাদের পাঠ্য বইয়ে। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাসাতে, তাহলে আরো ভালো ফলাফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখন আমরা যাব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে বিদেশি উপসর্গ 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা দিতে পারি, এক হচ্ছে বিদেশি উপসর্গকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক মনে হলো ফার্সি উপসর্গ, ফার্সি। 2 নম্বরে আমরা দিতে পারি আরবি উপসর্গ। 2 নম্বরে আমরা দিতে পারি আরবি উপসর্গ। 3 নম্বরে আমরা দিতে পারি ইংরেজি উপসর্গ। আর 4 নম্বরে আমরা দিতে পারি কি উর্দু এবং হিন্দি। উর্দু ও হিন্দি। এই মানে বিদেশি উপসর্গকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পারবে যে এভাবে অসংখ্য উদাহরণ আছে বিদেশি উপসর্গের। যেমন আমি এখানে যদি বলি যেমন ফার্সি উপসর্গের আমি যদি একটা উদাহরণ দেই, ফার্সি উপসর্গের একটা উদাহরণ যদি আমি দেই তোমাদের, যেমন কার শব্দটি এখানে কাজ অর্থে ব্যবহৃত, এখানে কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কারখানা, যেমন কি কারখানা অর্থাৎ কার উপসর্গটি কারখানার সাথে যুক্ত হয়ে কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। এটা আমরা কি উদাহরণ দিতে পারি? এটা হচ্ছে আমাদের ফার্সি ভাষার ফার্সি ভাষা হতে যে সকল উপসর্গ বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে সেগুলোকে আমরা ফার্সি উপসর্গ বলতে পারি। এখন আমরা মনে করো তোমাদেরকে যে আরবি উপসর্গের 2টা উদাহরণ দিতে পারি। এখন আমরা আরবি উপসর্গের 2টা উদাহরণ দেই। আমরা দেখি আরবি উপসর্গের আমরা একটা উদাহরণ যদি আমরা দেই যে কি হবে, যেমন আম হচ্ছে কি আরবি। আম হচ্ছে আরবি উপসর্গ। আম দরবারের সাথে যুক্ত হয়েছে দরবার সাথে যুক্ত হয়েছে কি আম দরবার।
অর্থাৎ সাধারণ অর্থে, এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আম উপসর্গটি দরবার শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে আম দরবার। তাহলে এখানে এই আম দরবার আম উপসর্গটি কি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে যদি আমরা আরেকটা দেখি যে কাশ, 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 হ্যাঁ কাশ কামড়ার সাথে, কামড়া, কামড়া, কামড়া শব্দের সাথে, হ্যাঁ কামড়া শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে কাশ কামড়া, কাশ, কাশ কামড়া, কাশ কামড়া, কাশ কামড়া। অর্থাৎ এখানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে বিশেষ, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কাশ শব্দটি কামড়া উপসর্গটি, হ্যাঁ কামড়া শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে কি কাশ কামড়া, অর্থাৎ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কাশ কামড়া অর্থাৎ কাশ উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি দেখি যে ইংরেজি, এখন আমরা ইংরেজি উপসর্গটি যদি দেখি, ইংরেজি, ইংরেজি উপসর্গ, হ্যাঁ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এভাবে ইংরেজি উপসর্গ প্রচুর দেখতে পাবে। সেগুলো মনে করো আমি যে একটা উদাহরণ তোমাদেরকে বলছি, যেমন ফুল, ফুল, ফুল একটা উপসর্গ। এই ফুল প্যান্টের সাথে যুক্ত হয়ে হয়েছে কি ফুল প্যান্ট, ফুল প্যান্ট, ফুল প্যান্ট। অর্থাৎ এখানে সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থে ব্যবহৃত হয়েছে ফুল, এখানে সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। এখন যদি আমি বলি যে হেড, হেড, হেড একটি উপসর্গ, এটি মাস্টার শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে হেডমাস্টার, হেড মাস্টার, মাস্টার অর্থাৎ প্রধান অর্থে। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে হেড উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা আরো অসংখ্য উদাহরণ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে। সেগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে উর্দু এবং হিন্দি এর একটি উদাহরণ দেখাচ্ছি। যেমন হর, উর্দু, হিন্দি। যেমন হর, 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 হর উপসর্গটি রোজ, রোজ শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে হর রোজ, হর রোজ, হর রোজ। অর্থাৎ এখানে কি প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রত্যেক, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কি উর্দু ও হিন্দির একটি উদাহরণ আমি তোমাদেরকে দেখালাম। হর রোজ শব্দের সঙ্গে যুক্ত হয়ে হয়েছে হর রোজ, হ্যাঁ হর রোজ। তাহলে কি এই হর শব্দটি উপসর্গটি, সেটি হর উপসর্গটি, হর উপসর্গটি হ্যাঁ প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরো উদাহরণ আছে সেগুলো দেখবে এবং তোমাদের হ্যাঁ অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তাহলে আজকে আমার এখানেই মূলত উপসর্গ বিষয়ক পাঠটি এখানে আমি শেষ করতে চাচ্ছি। তবে তার পূর্বে তোমরা বাসাতে বসে প্র্যাকটিস করবে এবং এগুলো শেখার চেষ্টা করবে। আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজ, যে
উপসর্গ উপসর্গ কি বাংলা ভাষায় ওই শ্রেণীর উপসর্গের ব্যবহার আছে প্রত্যেক শ্রেণীর 5টি করে, প্রত্যেক শ্রেণীর 3টি করে, প্রত্যেক শ্রেণীর 3টি করে উদাহরণ লিখো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার বাড়ির কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে করবে এবং তোমাদের শ্রেণীর শিক্ষককে স্কুল খোলার পর শ্রেণী শিক্ষককে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করবে এবং দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো শিক্ষার্থী বন্ধুরা বলবো তোমরা সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, সরকারের আইন কানুন মেনে চলবে এবং পাশাপাশি পড়ালেখা করবে। আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আবার দেখা হবে আমার পরবর্তী ক্লাস দেখার জন্য।